ফটোগ্রাফির তো অনেক কটা সেগমেন্ট বা জনার আছে, তো তুমি এই জনারেই মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতেই কেন আসলে? রাত্রেবেলা পুরোটাই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমাদের কাছে রয়েছে দুটো ফ্ল্যাশ লাইট, ছোট ছোট। আচ্ছা, এবার ওটা দিয়ে দেখছি, কিছু দেখতে পাচ্ছি না। দেন কিছুটা হাঁটি, তারপর হঠাৎ যখন ফ্ল্যাশ লাইট জঙ্গলের দিকে আমরা পয়েন্ট করি, তখন দুটো মানে চোখ দেখি যে জল করছে। যারা সেই পাখিগুলোকে একসময় মারতো, এখন তারাই তাদেরকে বাঁচায়। মানে কারা মারতো? ওখানকার লোকালরা। ক্যামেরাটাকে আমাদেরকে রিস্কে জলের অলমোস্ট লেভেল নিয়ে যেতে হয় হাই লেভেল শট নেওয়ার জন্য। ক্ষতি হয়েছে? ভালো Z9 ক্যামেরা ছিল, প্রচুর টাকার গ্যাজেট থাকে, বোর্ড এদিক ওদিক হতে গেল। ছোটবেলায় আমরা টিভিতে বা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পশু পাখির ছবি দেখে থাকি। এই পশু পাখির ছবি যে ক্যাপচার করা হয় বা তোলা হয় ছবি, এই তোলার পেছনের যে গল্প, সেই গল্প নিয়েই আজকে আলোচনা হবে। আজকে আমাদের পডকাস্ট স্টুডিওতে উপস্থিত আছে মিস্টার নীলাদ্রি দাস। নমস্কার। আচ্ছা নীলাদ্রি, আমি তো শুনেছি যে তুমি তো ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তোমার কমপ্লিটও হয়ে গেছে এবং কাজও করছো, কিন্তু হঠাৎই ওয়াইল্ড লাইফে আসার গল্প কিভাবে? অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফের মানে শুরু করেনি, ওয়াইল্ড লাইফ সাথে সাথেই চলছিল। আমি যখন মাধ্যমিক দিই, তারপরে আমার এই ওয়াইল্ড লাইফের মধ্যে এন্ট্রি হওয়া আর কি, ফটোগ্রাফির মধ্যে। আচ্ছা, মাধ্যমিক মানে তো তাহলে বহু ছোট থেকে শুরু করেছে। হ্যাঁ, অ্যাপ্রক্স 2015-2016 থেকে, 15 শেষ 2016 শুরু থেকে আমার এই মানে লাইনটা নিয়ে ঘাটাঘুটি আর কি। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়নি আমার, ইঞ্জিনিয়ারিং চলছিল। ফার্স্ট থার্ড সেমিস্টার আমার হয়েছিল, ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হয়েছিল। তারপরে আমি একটা ভালো ক্যামেরা নিই আর কি, আর একটা টেলিফোটো লেন্স নিই। দেন তারপরে আমি ইঞ্জিনিয়ারিংয়ের সাইডে সাইডে এই প্রফেশনটাকে কন্টিনিউ করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, এদিক ওদিক গিয়ে ছবি তুলতে থাকি। তারপর ইঞ্জিনিয়ারিং শেষ, এটা চালু। তুমি তো এখন একটা প্রফেশনের সঙ্গেও যুক্ত আছো, সম্ভবত 3D বা কিছু একটা বলছিলে, বিদেশি কোম্পানির সঙ্গে আছো। তার সঙ্গে এটা চালিয়ে যাওয়া তোমার সম্ভব হচ্ছে, পারছো করতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই সংস্থার সাথে আমার, মানে আমি নাম নিব না, বাট ওই সংস্থার সাথে যুক্ত হওয়ার মেইন কারণটাই হলো আমার এই যে হবিটা রয়েছে ওয়াইল্ড লাইফে, সেটাকে ফান্ড করা, ফুলফিল করা। আচ্ছা আচ্ছা, প্লাস ফান্ড করাও। মানে তুমি বলতে চাইছো যে এটার পেছনে যে পুরো খরচ, সেটা তুমি টোটালটাই ছোট থেকেই তুমি নিজে মোটামুটি বিয়ার করছো। আচ্ছা, মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার থেকে যে ফ্ল্যাগশিপ ক্যামেরা নেওয়া বা লেন্স নেওয়া, এটা ফান্ডিংটা তুমি নিজে থেকেই করেছো। খুবই ভালো এই জিনিসটা, মানে এরকম না, অ্যাকচুয়ালি ফার্স্ট ক্যামেরা আমাকে মা কিনে দেয়। হ্যাঁ, মানে ফার্স্ট ক্যামেরাও মা কিনে দেয়। তুমি বলে মাধ্যমিক না, ওই সময় মা কিনে দেয়। হ্যাঁ, আর তারপর যখন আমি ওই সেকেন্ড বা থার্ড, আমার মনে পড়ছে না, তখনও আমার ফার্স্ট ক্যামেরাটা মাই কিনে দেয়, মিররলেস। তখন আমাকে DSLR বডি ছিল, তারপর মিররলেস নিই আর একটা টেলিফোটো লেন্স নিই। আচ্ছা, তো ওইটা টেলিফোটো লেন্সটা আমি নিয়েছিলাম, আর আমার যে বডিটা সেটা মা কিনে দেয়। লাস্ট ক্যামেরাটা তোমার নিজের ইয়েতে। আচ্ছা নীলাদ্রি, ফটোগ্রাফির তো অনেক কটা সেগমেন্ট বা জনার আছে, তো তুমি এই জনারেই মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতেই কেন আসলে? মানে ফটোগ্রাফি করতে ইচ্ছা করলে তো তুমি পোর্ট্রেট করতে পারতে, বা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট ফটোশ্যুট করতে পারতে, বা যদি পয়সার দিকে ডাইরেক্ট যেতে পারতে তাহলে ওয়েডিং ফটোগ্রাফিও করতে পারতে, তো হঠাৎ করে ওয়াইল্ড লাইফেই কেন? ওয়াইল্ড লাইফের যে ব্যাপারটা, সেটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং ছোটোবেলা থেকে। যখন ওই ডিসকভারিতে বা ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা সেই বাঘ, সিংহ, ওদের লড়াই দেখতাম, তখন থেকে আমার খুব ইন্টারেস্ট ছিল যে তাদের যে পরিবেশটাতে তারা থাকে, হ্যাবিটেট, সেটাকে এক্সপ্লোর করা। তো এটা একমাত্র ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতেই পসিবল। আর যে অ্যাড্রিনালিন রাশটা পাই আমি, যে থ্রিলটা পাই তাদের মাঝখানে থাকতে, সেটা ওয়েডিং বা অন্য কোনো জনারে আমি কোনোদিন পাবো না। সেটা তো অবশ্যই, কারণ একমাত্র প্রকৃতির মধ্যে মানে ওটাই একমাত্র অরিজিনাল। ওখানে ওখানে তুমি হাজার চেষ্টা করতে গেলেও কোনো রকমের আর্টিফিশিয়ালি কিছুই অ্যাড করতে পারবে না।
যদি আর্টিফিশিয়ালি কিছু অ্যাড করতে যায় তো সেই জায়গাটা থেকে তারা আর কোনোদিন দেখাই দেবে না। সো সেইখানে সম্পূর্ণই র নেচার যেটাকে বলে সেটা এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ পাওয়া যায়। তাই আমার এই জনারটাকে শুরু থেকেই ভীষণ ফ্যাসিনেটিং, ভীষণ ভালোবাসি এটাকে আমি। বাহ, খুব ভালো। তুমি মানে ইন্ডিয়া বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় ভিজিট করেছো এখন পর্যন্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি? ফটোগ্রাফির জন্য আমি বেঙ্গলের নর্থ বেঙ্গল অলমোস্ট কমপ্লিট আছে আমার। আচ্ছা, কমপ্লিট বলতে মাহান্ডা ওয়াইল্ড সেঞ্চুরি, লাটফাঞ্চার, বার্ড প্যারাডাইস বলে ওটাকে। আচ্ছা, তারপরে সিকিমের কিছুটা পার্ট হয়ে গেল, সান্দাকফু হলো, সিঙ্গালেলা। সানলাইফু গেছো? হ্যাঁ, সান্দাকফু গেছি এবং ওখানে 10-15 দিন ছিলাম আমি। 10-15 দিন স্টে করেছো? ইয়েস। প্রচন্ড ঠান্ডা তো শুনেছি। আমি যখন ছিলাম তখন -5 কি 6 চলছিল রাতে। আমাদেরকে একটু সান্দাকফুর কোনো শর্ট স্টোরি কিছু শোনাও। সান্দাকফু তো অনেকগুলো স্টোরি আছে, না তার মধ্যে থেকে তার একটা। মধ্যে যদি সব থেকে ইন্টারেস্টিং স্টোরি থাকে তাহলে ওই একটাই আছে যে তুংলু বলে একটা জায়গা রয়েছে সান্দাকফুতে। সো ওইখানটাতে আমরা যাই স্টার ফটোগ্রাফি করতে, অ্যাস্ট্রো। সো আমরা অ্যাস্ট্রো করার জন্য তুংলুতে যাই। তখন প্রায় 2:30 বাজে রাত্রেবেলা, 2:30-3টা ঠিক মনে নাই, কারণ ফোন টোন সব সুইচ অফ হয়ে গেছিলো। তো আমাদের আর টেম্পারেচারও দেখতে পাচ্ছি না, তবে যেটা ফিল হচ্ছিল যে অ্যাপ্রক্স -7 নেমে গেছে, 7-8 এরকম চলছে মাইনাস। ও প্রচণ্ড ঠান্ডা, হাত পা ফ্রিজ, দুটো জ্যাকেট পরেও ঠান্ডা থামা যাচ্ছে না। তো সব কিছু ইকুইপমেন্ট গুটানোর পর আমরা 2-4 জন যারা ছিলাম ওখানে অ্যাস্ট্রো করছিলাম, তারা একসাথে নামি, কিছু দূর নামি। তুঙ্গুর যে একটা লেক টাইপের আছে ওখান থেকে একটু দূর যাই, 100 মিটারের মতো। দেন ওখানে দাঁড়িয়ে আবার আমরা স্টার দেখি, কারণ ওটা মানে ওই স্টার ট্রেল যখন দেখা যায় ওটা একটা আলাদাই মানে জগতের মতো লাগে। তো আমরা আবার দেখার জন্য থামি। এবার ওইখানটাতে যখন থামি তখন হঠাৎ একটা আওয়াজ আসে, গড় 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 করে একটা আওয়াজ আসে, এবং পুরোটাই তো নির্ঝুম। তো ছোট ছোট ব্রাঞ্চেস যে থাকে সেই ব্রাঞ্চেসগুলো যখন কারো পায়ের নিচে আসে সেই আওয়াজটাও ক্লিয়ারলি আমরা শুনতে পাই। Yes. তো যখন সেরকম আওয়াজ আসে তো আমরা একটু কনসিয়াস হয়ে জিনিসটা খুঁজি। এবার রাত্রেবেলা পুরোটাই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমাদের কাছে রয়েছে 2টো ফ্ল্যাশ লাইট, ছোট ছোট। আচ্ছা, এবার ওটা দিয়ে দেখছি, কিছু দেখতে পাচ্ছি না। দেন কিছুটা হাঁটি, তারপর হঠাৎ যখন ফ্ল্যাশ লাইট জঙ্গলের দিকে আমরা পয়েন্ট করি তখন দুটো মানে চোখ দেখি যে জ্বলজ্বল করছে। হ্যাঁ, কয়েক সেকেন্ডের জন্যই দেখতে পাই। এবার আমরা তো বুঝে যাই যে কি আছে। এবার আমাদের মানে আশেপাশে কেউ নাই যে আমরা বলবো যে আমাদেরকে রেস্কিউ করার কোনো গাড়ি নাই, কিচ্ছু চলে না ওখানে, মানে লোকাল কেউ নাই? ওখানে কোনো লোকালই নেই। আমরা যেখানে আছি সেখান থেকে মোটামুটি 100 মিটার পিছনে একটা হোমস্টে, যেখানেও কেউ নেই, ওরা তালা মেরে চলে গেছে বিকেলের দিকে। আর আমাদের হোটেল রয়েছে ওখান থেকে 2 কিলোমিটার দূরে। এই পুরো রাস্তাটা আমরা হেঁটে যেতাম। আচ্ছা, ঠিক আছে, কারণ আমি যেমন বললাম যে ওখানে লোকাল বলে কিছু হয় না, ওখানে কেউই থাকে না। এবার যখন আমরা দেখি সেই চোখ দুটো তখন আমরা দলবদ্ধভাবে হাঁটা চালু করি। কজন ছিলে? 4 জন আর 5 জন ছিলাম আমরা। 5 জন ছিলাম। এবার সামনে দিকে 3 জন, পিছন দিকে 2 জন। আমরা এই মানে ফর্মে হাঁটা চালু করি যাতে মনে হয় যে আমরা অনেকজন আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু আগে পিছিয়ে হয়ে আমরা হাঁটা চালু করি। দেন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওইও হাঁটছে আমাদের সাথে। মানে ওটা লেপার্ড ছিল। আচ্ছা, ঠিক আছে, স্নো লেপার্ড না, লেপার্ড ছিল। ওখানে স্নো লেপার্ড পাওয়া যায় না। সো ওইখানটাতে ওইও আমাদের সাথে সাথে হাঁটে। এবার ধরতে গেলে প্রায় 1 কিলোমিটার আমাদেরকে ফলো করেছে। বাপরে, মানে হোমস্টে পর্যন্ত প্রায় কাছাকাছি। অ্যাকচুয়ালি হোমস্টে ঢোকার 1 কিলোমিটার আগে জঙ্গল শেষ হয়ে যায়। এবার পাহাড়ি টেরেন শুরু হয়, ওপেন এরিয়া। ওরা ওপেন এরিয়াতে তো আর আমাদেরকে ফলো করবে না, কারণ আমরা যেটা বুঝাতে চেয়েছি যে আমরা অনেকজন আছি। ঠিক আছে কিনা? সো ও আমাকে অত দূর ফলো করেনি, তবে যেখানে অবধি জঙ্গল ছিল ও ওখান অবধি আমাদেরকে ফলো করেছে। এবার এমনও হতে পারতো যে আমরা যদি 1 জন বা 2 জন থাকতাম ও হয়তো অ্যাটাক করে দিত, কারণ ও অ্যাটাকের ফর্মেই ছিল। ও আমাকে ফলো করছে মানে অ্যাটাকের ফর্মেই ছিল, বাট জাস্ট সুযোগটা পাইনি। দেখো, ওটা তো ওদের জায়গা। অ্যাবসলিউটলি। তোমরা গেছিলে তোমাদের মানে স্বার্থ পূরণের জন্য যে ছবি নেবে তাই, কিন্তু জায়গাটা তো ওদের, তাই জন্যই হয়তো।
এটা একটা বেশ ভয়ঙ্কর ব্যাপার। সেই ছবি কমপ্লিট হয়েছিল তোমাদের? অ্যাস্ট্রো ফটোগ্রাফি কমপ্লিট? অ্যাস্ট্রো ফটোগ্রাফি কমপ্লিট হয়েছিল। অ্যাস্ট্রো ফটোগ্রাফি কমপ্লিট হয়ে আমরা আর একটু থাকার ইচ্ছা ছিল, বাট এত ঠান্ডা যে বললাম যে না, তাহলে আর হয়তো আমরা হোমস্টে ব্যাক করতে পারতাম না, আচ্ছা। মানে আরও যত ঠান্ডা। আর আমরা পরে শুনি যে ওইখানটায় একটা না বহু লেপার্ড আছে, আর এক দুটো মিসিং কেসও আছে। আর ওখানটাতে যেহেতু ওটা সম্পূর্ণ একটা খোলামেলা ওয়াইল্ড লাইফ এরিয়া, সিঙ্গালা ন্যাশনাল পার্ক, তো রিস্ক তো থাকে একটু। বেশ ভয়ের কাহিনী। আর আর কোথায় কোথায় গেছো? পাখির ছবি সম্বন্ধে কিছু বলো। পাখির ছবি তুলতে আমি যেরকম বললাম, নর্থ বেঙ্গল আমার অলমোস্ট কমপ্লিট। আর নর্থ বেঙ্গলে কোন কোন পাখির ছবি তুলেছো জাস্ট আমাদের সংক্ষেপে? নর্থ বেঙ্গলে যতগুলো পাখি, মানে সব তো হয়নি, যেমন হয়ে গেল সুলতান তিট হয়ে গেল, তারপরে হর্নবিল হয়ে গেল, গ্রেট হর্নবিল, রুফাস নেকড হর্নবিল এর পেয়ার, তারপরে লাফিং ট্রাস্ট হয়ে গেল, তারপরে পিকক হলো, জায়ান্ট স্কুরেল। তোমার ছবিগুলো অবশ্য ভিডিওগুলো আমাদের ইয়েতে চলবে, মানে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দর্শকরা দেখতে পাবে। আচ্ছা, নর্থ বেঙ্গল তো আমরা শুনলাম, নর্থ বেঙ্গলের একটা অ্যাডভেঞ্চার কাহিনী। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথায় গেছো? ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি উড়িষ্যা গেছি, উড়িষ্যার মাংলাজুড়ি। আচ্ছা। মাংলাজুড়ি হচ্ছে বেসিক্যালি একটা ওয়েটল্যান্ড, যেখানে বৃষ্টির সময় জল ঢোকে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে সেখান থেকে জলগুলো আস্তে আস্তে কমতে থাকে আর কি। আচ্ছা, কতটা এরিয়া নিয়ে মোটামুটি এই জায়গাটা? অনেক বড়, সেভাবে একার্স নিয়ে তো আমি বলতে পারছি না, কারণ আমি অতটা মানে রিসার্চ করিনি আর কি ওর উপর, বাট অনেকই বড়। আচ্ছা। যারা মালদার বাসিন্দা তারা আমাদের ভাট্টা বিল তো দেখেছে। ভাট্রা বিল, হ্যাঁ। অ্যাপ্রক্সি ভাট্টা বিলকে 4 দিয়ে গুণ করে দাও। আচ্ছা, সেই এরিয়া যত বড় হবে তত বড়। ভাট্টা বিলকে 4 না 5, 6 যেটা দিয়ে গুণ করতে, ওর এন্ড দেখা যায় না। বাংলাজুড়ির এন্ড পয়েন্ট দেখা যায় না, যে কতটা এরিয়া নিয়ে আছে ওটা দেখতে হবে। বিশাল টেরিটরি আছে। সো বাংলাজুড়ি, ওইখান থেকে চিল্কা হ্রদও যাওয়া যায়, মানে দুটো কানেক্টেড। আচ্ছা, মানে চিল্কা হ্রদের জল মাংলাজুড়ি? না, মাংলাজুড়ির জল চিল্কা হ্রদে যায়। বাংলাজুড়ি উঁচু জায়গা, একটু উঁচু জায়গা, এখানে বৃষ্টি যখন হয় আচ্ছা, ওই জলগুলো এখানে জমা হয়, দেন ওটা বাংলাজুড়িতে এই চিল্কাতে গিয়ে কানেক্ট হয়। আচ্ছা, ওখানটাতে পাখির ছবি? ওখানটাতে কয়েক লক্ষ পাখি আসে। আচ্ছা। মাইগ্রেটেড বার্ড যেগুলো ওখানে আসে, খাওয়া দাওয়া করে, ওখানে মিটিং করে, ওখানে নেস্টিং করে, ওখানে তাদের বাচ্চা হয়। দেন ওরা অ্যাপ্রক্স মার্চের দিকে, ফেব্রুয়ারির এন্ড মার্চের দিকে ওরা আবার নিজের নিজের জায়গায় ব্যাক করে। আবার এই সাইকেলটা চালু হয় সেই নভেম্বর ডিসেম্বর থেকে। ওখানকার একটু বলো, গল্প বলো। ওখানকার গল্প খুব ইন্টারেস্টিং আর কি। আচ্ছা। ওইখানে অ্যাকচুয়ালিতে যারা সেই পাখিগুলোকে এক সময় মারতো, এখন তারাই তাদেরকে বাঁচায়। মানে কারা মারতো? ওখানকার লোকালরা। ওখানে যেহেতু ওরা ওয়েটল্যান্ড, হান্ট করতো। হ্যাঁ, যেহেতু ওয়েটল্যান্ড, নদীর জল ঢুকে, তো অবভিয়াসলি মাছ চাষ হয় ওখানে। আচ্ছা। আর মানুষের তো চাহিদার শেষ নেই, তো আগে সেই পাখির মাংস খাওয়ার কয়েকটা হাঁস নামে, মানে কয়েক না অজস্র হাঁস নামে, সেইগুলো খুব মানে খুব বিরল প্রজাতির হাঁস, খুব রেয়ার হাঁস, খুব দেখতেও সুন্দর, তো তাদেরকে মেরে দেওয়া হতো। আচ্ছা। শখের জন্য হোক, মজার জন্য হোক, মাংসের জন্য হোক, তাদেরকে আগে মেরে ফেলতো সেই মাছগুলোকে যারা খেত ওদের জন্য। তো পরে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং উড়িষ্যা গভর্নমেন্টের যৌথ উদ্যোগে ওইখানটাতে যে লোকালসরা রয়েছে তাদেরকে এই পাখিদের ইম্পর্টেন্সটা বোঝানো হয়। আচ্ছা। যে এক তো এই পাখিগুলো ব্যাং, সেখানকার সাপ, বিষ, যাদের যেসব ভেনামাস স্নেক থাকে, নন ভেনামাস, সব কিছুই ওখানে ওরা খায়। ওখানটাতে হ্যাঁ প্রচুর রয়েছে ব্যাং, সাপ অজস্র। এবার সেই সাপগুলো লোকালকেও কাটতো। কাদার মধ্যে না, যখন ওখানে ওয়েটল্যান্ডের পা দেবা, এক হাঁটু কাদার মধ্যে ঢুকে যাবে। এবার সাপ ওখানে এসে কেটে নিলে তুমি কি করতে পারো? তো এই যে পপুলেশন সাপের, ব্যাঙের, আগাছাদের, বাকি পোকামাকড়ের, এগুলোকে ওরা তো মেনটেন করে চলছে, এই জিনিসটা বোঝায়। তারপরে তারা সেই বার্ডগুলোকে আর মারে না, উল্টে তাদের যত্ন নেয়। মানে বোঝানোর পরে একটা খাদ্য চক্র তো চলতেই থাকে, সেই জন্য সব দিকেই সেফ, ওই পরিবেশটাও সেফ হবে। কারণ সাপ যদি বেশি বাড়ে, তো যদি ওই পাখিগুলোকে মারা হয় তাহলে তো সাপের উপদ্রব বাড়বে,
গ্রাম নষ্ট হবে, সাপের উপদ্রব বাড়বে, ব্যাঙের উপদ্রব বাড়বে, আরো কিছু কিছু পোকা হয় যেগুলো ওরা খায়, সেই পোকার উপদ্রব বাড়বে। যে মাছটা ধরছে সেই মাছটাতে হয়তো ক্ষতি করতে পারে, বা তার প্রতিদানে একটা মানে কতটাই বা মাছ ওখানে খেয়ে নিবে, কারণ ছোটখাটো এরিয়া তো নয়, বিশাল বড় এরিয়া। তো এটা বোঝার পর ওরা এখন ইয়ে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওখানে তোমার সার্ভাইভের একটু গল্পটা বলো। ওখানে সার্ভাইভের গল্পটা খুব কষ্টকর। আমি যেমন একটা বেঙ্গলের ছেলে, তো আমাদের খাওয়া দাওয়ার স্টাইল একটু অন্য, ধরন একটু অন্য। আর ওটা হলো উড়িষ্যার টিপিক্যাল একটা গ্রাম। এবার ওখানে কোনো রকমের লাক্সারিজ নাই, আচ্ছা, কিছু নেই ধরতে গেলে। মানে হোটেলের কোনো গল্প? হোটেল ছাড়ো, একটা চকলেটের দোকান নেই যে আমি একটা চকলেট, বিস্কিট, চিপস কিছু কিনে খাবো। ওটা কিনতে গেলে আমাকে অ্যাপ্রক্স 40-45 কিলোমিটার দূরে যেতে হয়। বাপরে। হ্যাঁ, এবার রাত হলে তো ওখানে মানে খুব ছোট একটা গ্রাম আর কি। সো ওইখানেই আমি একটা লোকালের বাড়িতে আর কি ছিলাম। তো ওরাই যেটা আমাকে প্রোভাইড করতো সেটাই খেতে হতো। তো ওরা দিত অনেক কিছুই ভাতের সাথে, বাট খেতাম কিছুই না। কেন? ও খাওয়া যেত না। আমি লোকাল, তাদের যেটা ফুড হ্যাবিট সেই জিনিসটাই তো দেবে। আর আমাদের তো ফুড হ্যাবিট অন্য। ওরা খুব লাইট খুবই লাইট খাবার খায়। প্লাস হচ্ছে যে ওদের সামুদ্রিক মাছ, তো আমাদের যেমন আমরা বাঙালি মাছ প্রিয় প্রাণী, কিন্তু অতটাও মাছ প্রিয় নাই যে ওটা খেতে পারবো। সো আমি ওই দই নিতাম, একটু চিনি আর ওই অল্প ভাত। আচ্ছা, ব্যাস। সকালবেলা আমি ওখানে 12-13 দিন ছিলাম। 12-13 দিন? বাপরে, মানে বাংলার খাবার তো প্রায় ভুলেই গেছিলাম। আমি তো বাংলা ভাষা বলতে ভুলে গেছিলাম কিছুক্ষণের জন্য। ওরা ঠিকঠাক হিন্দিও বুঝে না, উড়িয়া বুঝে। আর খুব কমিউনিকেশনের একটু প্রবলেম হয়, তবে হিন্দিটা অলমোস্ট একটু বুঝে যায়। আর আমাকে নৌকাতেই থাকতে হয় সব সময়। যারা ওখানে লোকাল বোট চালায় তাদের কাছ থেকে নৌকা হায়ার করে যাই আর কি। সো মোটামুটি কতক্ষণ ছিলে দিনে? আমরা থাকি হচ্ছে ওখানে 2-3 ঘন্টার স্লটে। থাকা যায় না, এক তো ওপেন এরিয়া না, তার উপরে এত শীতের সময়, যেহেতু উড়িষ্যা প্রচণ্ড হিট হয়ে যায়। তো আমরা একটা লোকালের বাড়িতে স্টে করেছিলাম, ওখানে ব্যাক করে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা পুরো উপরে। ছবিও হয় না অত সানলাইটে, আর অত রোদে না ওরা শিকার টিকার কিছু করে না, ওরা জাস্ট একটু জলের মধ্যে আরামসে বসে থাকে। অ্যাক্টিভিটিস হয় একদম খুব সকালে, না হয় একদম খুব বিকেলের দিকে। এটা সমস্ত বার্ডসদের উপরেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? শুধু বাংলা যদি বলে না, পাহাড়েও সেম। ঠিক আছে, তোমার বেশ এগুলো মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে ঘুরে ঘুরে। হ্যাঁ, ওদেরকে দেখে স্টাডি করতে করতে আর কি এই হ্যাবিটেটগুলোর মানে এক্সপিরিয়েন্স ভালোই হয়ে গেছে আর কি। কারণ ওখানে কোনো দোকান বাজারও সেরকম নেই যে গিয়ে বিস্কিট, চকলেট, চিপস এগুলো কিনে রাখতে পারবো, কেক, কিচ্ছু নেই। টিপিক্যাল গ্রাম। দোকান রয়েছে সেই 60-70 কিলোমিটার দূরে। ওগুলো খেয়েই তোমাকে দই, চিনি, ভাত, জল ওঠে, আর সঙ্গে কিছু থাকতো না? সঙ্গে ডিম সিদ্ধ করে দিত সকালবেলা। কতক্ষণ থাকে আর পেটে? আচ্ছা। সারাদিন ক্যামেরাটাকে এইভাবে নিয়ে, অত ভারী ক্যামেরা নিয়ে ঝুলে থাকছি, ডিম নাই হয়ে যাচ্ছে পেট থেকে। আচ্ছা, ওই ক্যামেরা নিয়ে বোটের সাইজ কেমন? বোটের সাইজ বড়ই, একটু বড় মানে। হ্যাঁ, ক্যামেরা নিয়ে বসে 4 আঙুল গ্যাপ থাকে বোটে। তাহলে বড় কোথায়? মানে চওড়াতে খুব একটা বড় না? চওড়াতে বড় না, লম্বা একটু লম্বা। এবার কি হয়, ওখানে বেশি বড় বোট নিয়ে চলা যাবে না, কারণ যেহেতু ঝোপ জঙ্গল না, পুরোটাই কাদা। ওখানে যে বোটগুলো আছে সেখানে 2জনকে নেওয়া হয়েছিল, যাতে ওই বোটটাকে এরকম করে ঠেলতে পারে, বাঁশটা এরকম কাদার মধ্যে ঢোকায়, দেন পিছন দিকে পুশ করে বোটটা আগে যায়। মানে জলের পরিমাণ কম, তাই জলের পরিমাণ খুবই কম। আচ্ছা, বাট কাদার পরিমাণ 1 কোমর। কাদা 1 কোমর। তো ওই রকম ভাবে ক্যামেরা নিয়ে ছবি, রিস্ক হয় না? হ্যাঁ। কেমন, কত টাকার গ্যাজেট ছিল আর কিভাবে? কত টাকার বলতে তো অনেক টাকারই গ্যাজেট ছিল আর কি। আমার Z9 ক্যামেরা ছিল, সবাই জানে সেটার দাম কত। আমার 180-600 প্রাইম ছিল, আর আমার সেকেন্ডারি ক্যামেরাও ছিল ওখানে। আচ্ছা, ইভেন আমি ছিলাম, আমার সাথে আরো গ্যাজেট আমার উপর ছিল, মাইক ছিল, ট্রাইপড ছিল, প্রচুর টাকার গ্যাজেট থাকে। বোর্ড এদিক ওদিক হতে গেল মোটামুটি 20 lakhs এর মতো কাছাকাছি ওরকম। হ্যাঁ, 15 to 18 lakhs। মেমোরি কার্ড তো বাদই দিলাম। আচ্ছা, মানে এইরকম অবস্থা নিয়ে তোমাদেরকে ফটোগ্রাফি করতে হয়েছে তোমাকে। আর বার্ড ফটোগ্রাফি না, যে কোনো অ্যানিমাল, যে কোনো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে একটা কমন জিনিস হচ্ছে যে আই লেভেল শট হলে অনেক ছোট ছোট মাইগ্রেটরি বার্ড রয়েছে,
যেগুলো একদম মাটির সাথে খুব ক্লোজ হয়ে থাকে, তাদের আই লেভেল শটটাই নিতে হবে। তো ক্যামেরাটাকে আমাদেরকে রিস্কে, লেন্সের উপর যে মাউন্ট থাকে সেই মাউন্টটা ধরে খুব রিস্কে জলের অলমোস্ট লেভেল নিয়ে যেতে হয় আই লেভেল শট নেওয়ার জন্য। ক্ষতি হয়েছে? হ্যাঁ, ভালো, মানে ইনকেস ক্যামেরার কোনো ক্ষতি হয়নি, বাট হয়ে যেতে পারতো। হয়ে যেতে পারতো। যেমন ব্রাহ্মণী গাইডের একটা ছবি রয়েছে আমার কাছে, সেই বাংলাজলি আসকাতে, বাংলাজলি না, ওটা আসকা পড়ে ওই জায়গাটার নাম। আচ্ছা বাংলাজলি থেকে প্রায় 70 কিলোমিটার দূর, ওখানেও গেছি আমরা। আচ্ছা। সো ওইখানে নদী রয়েছে, ওইখানটায় মাছ ধরতে আসে ব্রাহ্মণী গাইড, মেল ফিমেল দুটোই। সো ও যখন ডাইভ মেরে মাছটা ধরে নিয়ে যায়, ডাইভ মেরে মাছটা ধরে নিয়ে যায়, তো আমরা সেই নদীর মধ্যে এতটা জলে ডুবে বসে রয়েছি ছবি তোলার জন্য। হ্যাঁ, এবার ওরও আই লেভেল শট আমার লাগবে। এবার ওর আই লেভেল শটটা নেওয়ার জন্য তো আমাকে ক্যামেরাটাকে আর এখানে ধরে রাখলে হবে না, আর আমি ওর থেকে নিচে বসতে পারবো না। যদি বসি তাহলে পরে আমার হাত দুটো ডিসব্যালেন্স হয়ে যাবে, ক্যামেরা সম্পূর্ণ জলে নিচে, কারণ আমরা এতটা জলে ডুবে আছি। তো তখন আমাকে ক্যামেরাটাকে অলমোস্ট জলে ঠেকিয়ে দিতে হয়। তো ওর মধ্যে অ্যাসিস্ট্যান্টও নিয়ে গেছিলে তাহলে? ইয়েস, অ্যাসিস্ট্যান্ট বলতে আমার একটা ভাই রয়েছে, যে আমার একটু গ্যাজেট ট্যাজেট না ধরার জন্য তো অসুবিধা হবে তাহলে। প্লাস একটু পিছন দিক থেকে একটু ভিডিও যেটা রিলে এখন খুব চলে দেখছি, ইয়েস যে ভিডিওগুলো আমরা দেখছি, ঠিক আছে। হ্যাঁ, ওইও ডুবে আছে, আমিও ডুবে আছি, এবার সবাই ডুবে যাবো তো ক্যামেরা চলে যাবে। তাও ক্যামেরা জল খেয়েছে, ব্যাটারি গ্রিপ জলের নিচে, লেন্সের মাউন্ট জলের নিচে, লেন্সের হুড জলের নিচে। স্যাটিসফাইড ছবি উঠাতে পেরেছিলে? হ্যাঁ, আমি স্যাটিসফাইড ওই ছবিতে। ইভেন ফেসবুকেও খুব ভালো রেসপন্স গেছে ওই ছবিটাতে। তো হ্যাঁ, ওয়ার্থ ইট। আচ্ছা, ওখানকার মানে একটা ইনসিডেন্টের খবর, কিছু ইনসিডেন্ট হয়েছিল সঙ্গে? বাংলাজুড়িতে ইনসিডেন্ট, হ্যাঁ, একটা খুব মানে রিস্কি ইনসিডেন্ট হয়েছে। আমরা বোটে ছিলাম, অ্যান্ড আমার পিছন দিক থেকে ভিডিও শ্যুট করছে, আর আমি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক হেডেড আইবেস সাপ ধরলো। তো আমিও রেডি। হ্যাঁ, সাপ খায় ওরা, ব্যাঙও খায়, মাছও খায়। তো ওই দিন সাপ ধরেছে, আর এটা 4 না 5 দিন পর একটা সাপ ধরেছে। আমি তো খুব এক্সাইটেড। আমি দাদাকে বলি, দাদা তাতে নিয়ে চলো। ও কোনো রকম ঠেলতে নিয়ে যায়। সাপটা ততক্ষণে ধরেও খেলছে। এবার 30-35 মিনিট ও ধরে ওকে খেলবে, মানে মারবে, উঠাবে, লাফাবে, খেলার পর খাবে। যখন সাপটা সম্পূর্ণভাবে মরে যাবে বা নিস্তেজ হয়ে যাবে, তখন ওকে খাবে। এবার ওদের তো আর হাত নেই, ওইভাবে উপরে ছড়ে ও পার্টিকুলার ওই অ্যাঙ্গেল অবধি আসার ওয়েট করে, যেটা ওর থ্রোটে ডাইরেক্ট গলাতে পড়ে যায় মুখটা। ওই অ্যাঙ্গেল যতক্ষণ না ঢুকবো খেতে পারবে না সাপটাকে, কারণ আমাদের মতো নুডলসের মতো তো আর টানতে পারে না ভিতরে। সো ওইভাবে ওরা ছুটতে ছুটতে যখন দেখে যে সাপের মুখটা ওই পাখির মুখের মধ্যে ঢুকে গেল, তখন ও গলাটা স্কুইজ করতে করতে ভিতরে টেনে নেয়। আচ্ছা, এটা ওদের প্রসেস খাওয়ার। তো ওটা করতে 30-35 মিনিট যায় ওদের। ততক্ষণে দেখি উপর থেকে একটা ব্রাহ্মণী গাইড এসছে। আচ্ছা, ব্রাহ্মণী গাইড এসে, পাখি খাচ্ছিল বললে? এটা ব্ল্যাক হেডেড আইবিস। আচ্ছা, আর ব্রাহ্মণী গাইডটা এসছে, ওর মুখে তখন সাপটা ঝুলছে। এবার মুখ থেকে সাপটা টানাটানি করতে গিয়ে সাপটা পড়ে যায় নিচে। সাপটা কিন্তু কাছ থেকে আবার ইয়ে করছে, সাপটা কেড়ে। হ্যাঁ, ব্রাহ্মণী গাইড সবার কাছে ওরকমই করে, ও নিজে থেকে হান্ট করতে পারবে না, অন্যের হান্ট করা ইকে ও করে নেয়। সো ও যখন সেখানে মানে এদের মধ্যে যখন ওই মারপিটটা চলছে আর কি, তো সাপটা পড়ে যায়। আর আমি এইটুকু দেখি যে সাপটা জ্যান্ত আছে। তো জাস্ট ধরেছে, মারেনি, লাফাচ্ছিল ওকে, তো সাপটা জ্যান্ত আছে। এবার সাপটা কি আছে আমি তো দূর থেকে বুঝতে পারছি না, আর আমার সাপে খুব ভয়। তো আইবিস না কাইটের সাথে আর মারপিট করে না, সরে যায় যখন মুখ থেকে সাপটা পড়ে যায়। এবার ব্রাহ্মণী গাইড এসে সাপটাকে এরকম করে তুলে পায়ে, সাপ তো আছে জ্যান্ত, সাপ তো নড়ছে, কিছুটা দূর উড়েছে, যতটা আমি ভিউ পয়েন্টারে দেখতে পাচ্ছি। তারপরে না আমার ভিউ পয়েন্টার থেকে আউট। হ্যাঁ, স্বাভাবিক, তোমার 600-এ চলছে তো কেমন করে আসবে? সো ও যখন আউট হয় না, তখন আমি ক্যামেরা নিয়ে খুঁজি, পাই না। কিছুক্ষণ পর আমাকে আমার ভাইটা মানে এই আওয়াজ দেয় যে এই দেখ দেখ দেখ। আমি মুখটা উঠিয়ে দেখি যে ও আমার মাথার উপর। সাপ মাথার উপরে? হ্যাঁ, কাইটটা সাপটা মাথার উপর দিয়ে নিয়ে যেতে ওর পা থেকে যায় ছুটে। হে ভগবান! আর কিছু সেকেন্ডের জন্য আমি ওখানে ফ্রিজ। যদি বোটে পড়ে
আমার সাপে প্রচুর ভয়, পার্টিকুলার ওই একটা জন্তুকে আমি খুবই ভয় পাই, সাপ। আচ্ছা, আর ও আমার মাথার উপর, আর ছুটে যায় পা থেকে। তারপর ওর লেজের দিকটা আমার বোটের আগে জাস্ট ধাক্কা খেয়ে ও জলে চলে যায়। যদি ওর মাথাটা আমার বোটে ধাক্কা খেতো তো বোটে আসতো। আমি এইভাবে ক্যামেরা ধরেই থেকে গেছি যে না, এটা কি হলো। তারপর দেখি ওই যে টাইমের ছবি আসেনি। না, আমার কাছে দুটো ছবি রয়েছে, একটা যেটা ছবি ভিডিও দুটোই আছে আমার কাছে। যেটা হচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস সাপটা ধরে ওই পোর্শনটার, আর তারপরে ব্রাহ্মণী গাইড এসে পায়ে সাপটা ওঠায় ওই পোর্শনটার। এবার আমি ছবিই করছিলাম, প্রথমে আইবিএসে ভিডিও করতে করতে যখন শুনি ব্রাহ্মণী গাইড এসছে, তখন আমি চেঞ্জ করে শুধু ছবিতে জানি যে আমি ভিডিও হয়তো করতে পারবো না, বাট মুভমেন্ট মিস করতে চাইছিলাম না, সো আমি ওটাকে চেঞ্জ করে দিই ছবিটা। তো আমার কাছে সিকোয়েন্সের ছবি নাই, একটা বা দুটো শট আমি পেয়েছি, বাট যেটা চোখে এক্সপিরিয়েন্স করেছি ভিউ ফাইন্ডারের পিছন দিক থেকে, খুব থ্রিলিং। আচ্ছা, বাঘের চোখে চোখ পড়লে কেমন অনুভূতি হয়? কেমন অনুভূতি হয় এটা প্রত্যেকজনের জন্য আলাদা, বাট আমার কাছে খুব মেমোরেবল একটা মোমেন্ট। বাঘের তো না, তবে আমার চোখে চোখ ব্ল্যাক লেপার্ডের পড়েছিল। ব্ল্যাক প্যান্থার যেটাকে বলে, মিনিমালিস্টিক ভেরিয়েন্ট অফ লেপার্ড, কালো লেপার্ড। আচ্ছা, তো আমার রিসেন্ট ট্রিপে আমি গেছিলাম আর কি মানাসে, মানাস ন্যাশনাল পার্ক, আসাম। সেখানে ওই ব্ল্যাক লেপার্ডটা দুটো বেবি দেয়, আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। সো ওরই ফটো ভিডিওর জন্য আমি ওর মুভমেন্ট ক্যাপচার করার জন্য ওখানে গিয়ে যাই। সো ও যে করিডোরটা দিয়ে ক্রস করে তার বেবি কাপচারের কাছে যায়, তো সেই করিডোরটা 2-3 দিন আমরা স্টাডি করি, দেন একটা পজিশন নিয়ে বসি। সো ও বিকেল 5:30-6টা নাগাদ ওই করিডোর দিয়ে ক্রস করে বেবির কাছে যায়। ওই মুমেন্টে কিছুক্ষণের জন্য আমার দিকে তাকায়। সো সেটা আমার জীবনের মানে এখনকার অবধি সব থেকে মেমোরেবল মুমেন্ট আর কি। আমার কাছে সেটা ক্যামেরা বন্দি হয়েছে। প্রচণ্ড প্রচণ্ড ভয় লেগেছে, কারণ এমনি ওকে ঘোস্ট অফ ফরেস্ট বলে, তার উপর তো মানে কোর এরিয়া, বাঘ আসছে। আর আমি জিপেও নেই, আমি রাস্তায় বসে আছি। আমার থেকে 30 ফিট দূরে ওর যাওয়ার করিডোর, মানে যে রাস্তা দিয়ে যায় ওটাকে আমরা আমাদের ভাষায় করিডোর বলি। সো আমি কোনো প্রোটেকশনের আন্ডারে নেই, কোনো সাফারিতে নেই, আমি একটা জঙ্গলে মাটিতে ক্যামেরা রেখে বসে আছি, কোনো ট্রাইপড আমার কাছে নেই যে আমি নিজের সেলফ ডিফেন্স করবো। আর ও আমাকে যাওয়ার সময় দেখে, আচ্ছা, লুক দেয় 2বার, আচ্ছা, তারপরও ফের হারিয়ে যায় জঙ্গলে। এই লেপার্ড, মনে করো তুমি যদি সাফারিতে গাড়িতে থাকতে, তাহলে কি সে একটা টার্গেট নিত, আক্রমণ করতো? দেখো, বেসিক্যালি আমি যদি গাড়িতে থাকতাম, ও নিজের বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য, বা ওর যদি মনে হতো যে আমি তার ক্ষতি করবো বা ও অ্যাটাক করতো, অ্যাট ফার্স্টে ও চার্জ করতো, এবার 2বার মক চার্জ করে, আফটার দ্যাট সে অ্যাটাকের পজিশন নাই। সো আমি গাড়িতে থাকলে হতো কি যে ও আমাকে দেখে না, আমার গাড়িটাকেই দেখে তার ডেঞ্জার হিসাবে, সো অ্যাটাক গাড়িতে করবে, আমাকে না। এই জন্য জঙ্গলে গাড়ি থেকে নামা টোটালি ইল্লিগাল। আমি শুনেছি যে এই বাঘ যে রাস্তা দিয়ে যায়, মানে আমার শোনা কথা, যখন যায় তখন একটা আবহাওয়ার মধ্যে এমন কিছু হয় যে মানে বোঝা যায় যে সে আসছে, এরকম কিছু বুঝতে পেরেছো? আমি ছবিটা বা ভিডিওর জন্য ওখানে যে ছিলাম, আমি ভোরবেলা যেতাম 2:30টার দিকে, রাত্রি 2:30টার দিকে বেরোতাম, সকাল থেকে তাকে ট্র্যাক করতাম 9টা-10টা অবধি, মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা করে শিফটে আমি বসতাম গিয়ে জঙ্গলে। সো ও যতবারই আসতো, 1 থেকে 2বার 3বারও এসছে, তো 2বার 3বারই পুরো জঙ্গল বুঝিয়ে দিয়েছে যে ও আসছে। কিভাবে? বাঘকে দেখে বা সিংহকে দেখে বা যে কোনো প্রেডেটরকে দেখে, আর সব থেকে আগে যে অ্যালার্ট করবে সে হচ্ছে পাখি বা লিঙ্গুর। আচ্ছা, ওরা গাছের উপর থেকে ওকে লোকেট করে, দেন ও বাকি যে পশু পাখি রয়েছে তাদেরকে অ্যালার্ট করে দেয় তাদের দিয়ে।
তাদের ভয়েস Signal মানে তাদের voice সিগন্যাল দিয়ে দিয়ে, yes, আচ্ছা। তারা ডাকে, তারা বিভিন্ন রকমের আওয়াজ বের করে, এটা অ্যালার্ট করে দেয় যে কেউ তো আসছে। সো আমি ফার্স্ট দিনই বুঝে গেছি, সারা দিন 8 ঘন্টা বসে আছি আমি, 8 ঘন্টা কোনো রকমের একটা মানে কি বলবো, আমার নিজের কথাও আমার কানে লাগছে এত জোরে, পিন ড্রপ সাইলেন্স বলো না, সেরকম জঙ্গলের মতো হয়ে আছে। হঠাৎ দেখছি চারিদিক থেকে পাখির আওয়াজ, স্কুইলের আওয়াজ, সব মানে ক্যাঁকু ক্যাঁকু করতে চালু করেছে। সো তখন আমি না অ্যালার্ট হই যে কিছু তো একটা আসছে বা কিছু হবে। দেখি যে হ্যাঁ, ও আসলো আমার দিকে, দুবার দেখলো দিয়ে চলে গেল। যেই ও চলে গেল, এবার যে পোর্শনেও ছিল সেখানে আওয়াজ বন্ধ হয়ে যেখানে ঢুকলো সেখানে আবার চালু হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে কোন ওরা মানে তুমি বললে যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, রাস্তা একটা ক্রস করলো, প্যাসেজ রয়েছে, মানে একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে গেল। জঙ্গল একটাই। আচ্ছা, ও কোথায় থেকে ও কোথায় গেল? অ্যাকচুয়ালি মিডিলে কিছুটা অংশ একটু রোডের মতো হয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, লোকালরা যাওয়া আসা করে ওখান দিয়ে। আচ্ছা সো যেখান দিয়ে যাওয়া আসা করে ওখানে ঘাস টাস একটু মরে যায়, হ্যাঁ, মাটি থাকে, হ্যাঁ। ওইটাই আমি বলছি এপার না, ওপার। ওটা তো করিডোর বুঝলাম, Yes. মানে আমি বলতে চাইছি যে একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে গেল। Yes, একটা জঙ্গল ডেন্স ফরেস্ট, আচ্ছা, একটা, আর ওই রাস্তার ডান দিকে যে জঙ্গলটা সেটা হচ্ছে লোকালিটি। লোকালিটি মানে কি ওটা জঙ্গল? ওটা জঙ্গল প্লাস একটু পর থেকে কিছুটা চা বাগান স্টার্ট হচ্ছে। আচ্ছা, বেসিক্যালি ও চা বাগানে বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে, তার কারণ হচ্ছে চা বাগানে বাচ্চাদেরকে রেখেছে। ইয়েস, কারণ হচ্ছে যে জঙ্গলের মধ্যে বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে ওই জঙ্গলেই আছে, ওই ওই জঙ্গলে, জঙ্গল থেকে ও yes, yes, বেরোলো, yes. মানে তুমি যে জঙ্গলে বসে বসে আছি। ইয়েস, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, ওখানে রাইনোস রয়েছে, ওখানে লেপার্ড রয়েছে, আরও নর্মাল লেপার্ড যেগুলো হয়। সো তারা কি করে, এই কাপসগুলোকে মেরে দেয়, আচ্ছা, ঠিক আছে, যার জন্য সব সময় এরা নিজেদের যে কোনো প্রেডিটার হোক না কেন, যে কোনো কিছু, তারা বাচ্চাগুলোকে সেফ জোনে রাখার জন্য, বুঝতে মাটা সকালবেলা প্রায় 4-5টার মধ্যে বাচ্চাদেরকে ছেড়ে বেরিয়ে যায়, সারা দিন হান্ট করে, নিজের পেট ভরে, তারপর ও ফের বাচ্চাদের কাছে ব্যাক আসে। তুমি বললে 4টে-5টে, তুমি ট্র্যাক করলে কেমন করে? তুমি আমি ওখানে কতক্ষণ ছিলে? 5-6 দিন প্রথমে ওকে স্টাডি করেছি আচ্ছা, যে ও কী করছে। তারপরে মানে কিছু ফরেস্ট রেঞ্জারদেরও হেল্প নিয়েছিলাম ওখানে। দেন ওর করিডোরটা বললাম না, যেখান দিয়ে বাঘ হাঁটে, যেখান দিয়ে সিংহ যে, ওটাকে করিডোর বলি আমরা, ওটা প্রথমে ভালো মতো স্টাডি করি যে ও কোন দিক দিয়ে বেরাচ্ছে কোথায়। এবার দেখো সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের মতো নাই হয়ে যায়। সো আমাকে ফোকাস রেডি রাখতে হবে, সমস্ত কিছু প্রিপারেশন করে রাখতে হবে, আইএসও শাটার স্পিড সব তো সেট করতে হবে। স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। তো স্টাডির মধ্যেই আমি জানতে পারি এই টাইম থেকে এই টাইমের মধ্যে বেরাবে, এই টাইম থেকে এই টাইমের মধ্যেও ব্যাক আসবে। একদিন তার আগেও এসছে, একদিন তার পরেও এসছে, একদিন রাত 8টায় এসছে। 8টার সময় আসলে তো আর না, তো জাস্ট ইনফরমেশন এসছে যে ইনফরমেশন। ওদিন সারাদিন 8 ঘন্টা না 6 ঘন্টা আমি জাস্ট এমনি বসে বসে থেকেছি, আমার গা হাতে পুরো ব্যথা, মাঝখানে বৃষ্টি আসে, ভিজি, ক্যামেরা ভিজে, জুতা ভিজে, তাও বসে থাকলাম। লাস্ট আমি 7:30-7টার দিকে আমি গিভ আপ করি। দেন ওখান থেকে আবার নিজের যেখানে ছিলাম সেখানে যাই, কারণ বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম তো বসা যায়নি। আচ্ছা, তুমি ওই লেপার্ডের বাচ্চাগুলোকে দেখেছো? বেবি দেখেছি। ওরা যতক্ষণ পর্যন্ত ওরা মা আসতো না ততক্ষণ পর্যন্ত বেরায়নি। 2 দিন বেরিয়েছে, আমি ওখানে 4-7 দিন মতো ছিলাম, তার মধ্যে মাত্র 2 দিন বেরিয়েছে বলতে মানে ওই চা বাগানের মধ্যে থেকে কোথায় বেরিয়েছিল? চা বাগানে অনেক লম্বা লম্বা গাছ থাকে তো, আচ্ছা, সো ওই গাছের উপর উঠে ওরা খেলাধুলা করে, বাট যতক্ষণ মা আসবে না ততক্ষণ ওরা কোথাও বেরোবে না। আর যখন ওই বেরিয়ে ওই গাছের মধ্যে উঠে গাছকে ধরছে, গাছ থেকে নামছে, একটা ড্রিমের মতো লাগে। খুব কিউট বাচ্চাগুলো, চোখে চোখ পড়েছে। হ্যাঁ, আমার সাথে ডাইরেক্ট আই কন্ট্যাক্ট হয়েছে যখন একবার একটা মানে বাচ্চা গাছে উঠে, দেন ও চারিদিকে দেখে মা আছে নিচে আছে, দেন ও আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পোজ দেয়। আমি ছবি ভিডিও দুটোই করতে পেরেছি, প্রথমে ভিডিও করে তারপর ছবি করে তারপর আবার ভিডিও সুইচ করেছি। ভয় লাগছিল না? না, বাচ্চাগুলোকে দেখে একটুও ভয় লাগছিল না এখন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ওর মা চা বাগান থেকে হালকা করে মুখটা বের করেনি, তখন আবার ওর মায়ের শুধুমাত্র চোখ দুটোকে জল 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 করে, বাকি পুরো কালো। আর এটা আমি বলছি সন্ধ্যা 6টা-6:30 গল্প, একটু পরে অন্ধকার, পুরো অন্ধকার, জাস্ট ওর চোখটা বোঝা যাচ্ছিল। ওরা অ্যাটাক করে না? না, যতক্ষণ আমরা ওকে এটা বুঝাবো না যে আমরা ওদের জন্য একটা মানে
কি বলবো ডেঞ্জার, ততক্ষণ পর্যন্ত ওরা আশেপাশে তো গ্রাম বাড়ি মানে ছিল, হুম। তো ওখানটাতে তারা অ্যাটাক করে না? না বললাম তো, যদি ওকে কেউ ডিস্টার্ব না করে ও কাউকে ডিস্টার্ব করবে না। আচ্ছা। হ্যাঁ, তবে লোকালিটিতে থাকলে কি একটু লোকালে গরু ছাগল এরা তো থাকে লোকের, তো ওদের উপর তো ওটা তো ন্যাচারাল ওদের বিহেভিয়ার, ওটা অ্যাটাক করেই। সো ওইটাই একটু যা কম বেশি, বাট বেশি দিন তো ওরা লোকালে থাকে না। ওদের বাচ্চারা একবার যখন বড় হয়ে যায় দেন ও জঙ্গলে নিয়ে গিয়ে ওদেরকে ছেড়ে দেবে, এবার ওরা নিজেরা সার্ভাইভ করবে। বেশ রোমাঞ্চকর একটা ঘটনা। ঘটনা। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে একটা দুর্লভ ছবি পাওয়ার জন্য, মানে তোমার কাছে ওটা অনেক মানে খুবই ভালো একটা ছবি তুমি নিতে চাইছো, নিতে চেয়েছিলে, সেটার জন্য তুমি কতদিন অপেক্ষা করেছো, কতক্ষণ সময় দিয়েছো সেটার উপরে, আর সেই ছবিটা কি, কোন ছবি? আর দুর্লভ ছবি বলতে মানে সব থেকে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট আর কি ছবি, যেটার জন্য আমি সময় দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার প্রথম ছবি, প্রথম অ্যাকশন ছবি যেটাকে বলা যায়। সেটা হচ্ছে একটা বিটার মৌমাছি টস করে খাচ্ছিল, মানে মৌমাছিটা ধরেছে, সেটাকে এরকম করে গাছের উপরে এরকম লাফিয়ে আবার ওটাকে মুখ দিয়ে ধরবে। হ্যাঁ, সব পাখিরই সেই কায়দা, ওরা তো আর হাত নাই যে ধরে ধরে খাবে। সো ওরা এরকম টস করে যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেল না বসে খাই না। সো ওইভাবে খাচ্ছিল, সেটা আমি ওই যে বললাম না আমার ইঞ্জিনিয়ারিংয়ের টাইমে আমি একটা ক্যামেরা কিনেছিলাম, তখন শিখতে শিখতে তুলেছিলাম। আচ্ছা। এবং সেই ছবিটার জন্য আমার মানে অনেক ফলোয়ার্সও আর কি গেইন হয়। ওই ছবিটাই আমার একটু প্রোফাইলে হিট ছবি হয়েছিল সে সময়। আচ্ছা, মানে অনেকক্ষণ ধরে ক্যামেরা তাক করে বসে থাকতে হয়, ওই ফোকাস পয়েন্ট। ইয়েস ইয়েস ইয়েস, আমি বিটার খুব মানে খুব কালারফুল বার্ড, তো আমার খুব ভালো লাগতো, আমার গ্রামে পাওয়া যেত। তো আমি ওকে ফলো করতে করতে প্রায় প্রায় এক মাস ওকে ফলো করেছি। ফলো করে ও একদিন আমার কাছে বসে ও জাস্ট খাচ্ছে, এবার আমি ওখান দিয়ে যাচ্ছি, কপাল জোরে আমার কাছে সেদিন ক্যামেরা থাকে। সো আমি গাছের একটা ছোট্ট প্যাসেজ দিয়ে তাকে দেখতে পাই এবং ওখানে ক্যামেরা ফোকাস করে আমি নিজের স্কিলটাকে আর কি চেক করি। তো দেখি যে ছবিটা খুব সুন্দর এসছে, তো ওটার জন্যই আমার যা কষ্ট করতে হয়েছে। আর ওটা আমার কাছে খুব মেমোরেবল একটা ছবি। বাহ। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তোমার কাছে কি শুধুই শখের, না প্রফেশনও হতে চলেছে? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার কাছে সবসময় শখেরই থাকবে, বাট হ্যাঁ এখন সেটা একটু মনিটাইজ হচ্ছে আর কি, মানে আন্ডার প্রসেসই আছে ওটা, মানে স্টার্টিং প্রসেস স্টেজ আর কি। আচ্ছা। সেই জিনিসটা। আর এরকম চিন্তা ভাবনা আছে যে তুমি ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অর্গানাইজ করবে, এরকম কোন যারা ফটোগ্রাফার রয়েছে যারা ওয়াইল্ড লাইফ করতে চাইছে, আচ্ছা, আমি অবশ্যই তাদেরকে সেই সুযোগটা করে দিতে চাই যে তারা নেচারের ক্লোজ যাক এবং ছবি তুলতে পারুক, এবং সব থেকে বড় কথা সেই এক্সপিরিয়েন্সটা করতে পারুক যে র নেচার জিনিসটা কি। সো আমি কয়েকটা ট্যুর বা কোনো ফটোগ্রাফি ট্রিপ অর্গানাইজ করব যেখানে সবাই জয়েন হতে পারে যাদের ইচ্ছা। খুব ভালো। আমি যেহেতু ফটোগ্রাফি থেকে বিলং করছি, বিজনেস থেকে ফটোগ্রাফি করি, তো এখানটাতে আমাদের প্রচুর এআই টুল বা এআই ইউজ করতে হয়। তো তোমাদের এই প্রফেশনে বা তোমাদের এই জনারে এআইটা কতটা এফেক্ট করছে? দেখুন, এআই এফেক্ট তো করে, এআই এফেক্ট করছে, মানে যে হারে এখন এআই ভিডিও বেরিয়েছে, তো অনেক ওয়াইল্ড লাইফ ভিডিও রিলে আসে যেটা মনে হয় যে এই মুভমেন্টটা কীভাবে পসিবল ক্যাপচার করা বা এই মুভমেন্টটা কীভাবে হয়েছে। সো সেগুলো এআই ম্যাক্সিমামটাই, এবং অনেক বড় বড় ইনফ্লুয়েন্সারও আছে যারা কিছু কিছু ফুটেজ এআই ইউজ করে, আমরা বুঝতে পারি। সো করছে, কিছুটা ক্ষতি করছে, বাট কিছুটা সেখানটাতে খুব ইম্পর্টেন্ট রোলও প্লে করে। যেমন যদি সত্যি কথা বলতে হয়, তো খুব হাই আইএসওতে যখন আমরা শ্যুট করি তো যে কোনো ক্যামেরাতে নয়েজ আসে। সো আগে নয়েজ ডিটেকশন করতে আমাদেরকে প্রচুর খাটতে হতো, এখন হয়তো এআই এর জন্য একটু কম হয়, কোয়ালিটিটা বজায় থাকে। এতটুকুটাই হেল্প হয় আমাদের এআই এর জন্য। মানে এতটুকুটা হেল্প হয়, এটা তো তোমার দিক দিয়ে বললে যে এডিটিংয়ে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তো মানে অ্যাড করা হয় ভিডিও বা ফটো, সেটা উচিত নয়। শুধু ফটো ভিডিও অ্যাড না, আমি অনেকেই দেখেছি ছবি যারা সাপোজ নেস্টিংয়ের ছবি তুলছে, তো তাদের নেস্টের সামনে হয়তো কোনো ব্রাঞ্চ চলে এসছে
বাট ওই পার্টিকুলার ব্রাঞ্চটাকে উড়ানোর জন্য বা এইসব খুব মানে খুব ফ্যাসিনেটিং একটা ছবি দেখানোর জন্য পুরো হ্যাবিটেটটাকেই চেঞ্জ করে দিয়েছে এআই দিয়ে। সেটা খুব খারাপ লাগে দেখে। ন্যাচারালি বলে আর কিছু রাখে না, অনেকেই আছে এরকম। ওয়াইল্ড লাইফের ছবি, এটা কি প্রাণী সংরক্ষণের কোনো উপায় হতে পারে? ওয়াইল্ড লাইফের ছবি না, ওয়াইল্ড লাইফের ভিডিও বা ওয়াইল্ড লাইফ ডকুমেন্টেশন অবশ্যই কোনো প্রাণীর জন্য বা কোনো ওয়াইল্ড লাইফ ক্রিয়েচারের জন্য তাদেরকে সংরক্ষণ করার উপায় হতে পারে। অ্যাকচুয়ালি কী হয় যে আমরা যদি কোনো রকমের পার্টিকুলার স্পিসিসের উপর ডকুমেন্টারি বানাই, সো তাদের টোটাল জার্নিটাকে আমরা ডকুমেন্ট করি, ভিডিও করি, ছবি করি। তো সেটার উপর রিসার্চ করে তাদের যদি কোনো রকমের কোনো ম্যানমেড জিনিসের দ্বারা ক্ষতি হচ্ছে, তো সেটা রিমুভ করা পসিবল হয়। এবার সেই জিনিসটাকে ফলো করতে হয়, একদিন দেখে বোঝা যায় না। তো সেই জায়গাটা আমাদের ভিডিও, ছবি বা আমাদের স্টাডি খুব কাজে আসে। এরকম কোনো ঘটনা যে কোনো পাখির ক্ষেত্রে বা পশুর ক্ষেত্রেই যে কোনো অ্যাক্টিভিটি তারা করতে চাইছে কিন্তু করতে পারছে না গাছপালার জন্য বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের জন্য? দেখো, প্রাকৃতিক দুর্যোগ তাদের জন্য কোনো রকমের প্রবলেম হয়ে দাঁড়ায় না, মানে ন্যাচারালি, বিকজ সেটা তাদের লাইফেরই একটা পার্ট, ঠিক আছে। বাট আমাদের দ্বারা কিছু মানে ক্ষতি করে ফেলি আমরা, আমাদের জ্ঞান থাকা সত্ত্বেও। যেমন লাটপাঞ্জারে রুফাস নেক হর্নবিল পাওয়া যায়, ঠিক আছে, শুধু লাটপাঞ্জারেই পাওয়া যায়, এবং তারা প্রায় বিলুপ্ত। তারা 100 বছরের পুরনো গাছ বা 80 বছর পুরনো যে গাছগুলো থাকে তাদের মধ্যে ন্যাচারাল ক্যাভিটি হয়, হ্যাঁ, সেই ক্যাভিটিতে একমাত্র নেস্টিং করে। আচ্ছা, ওই গর্তের মধ্যে? ইয়েস, সেই গর্ত ছাড়া ওরা নেস্টিং করবে না। নিজেরা কোনো বাসা বানায় না? না, সেই গর্তটাকে তারা রিফাইন করে। আচ্ছা, সেই গর্তটাতে একটু যদি ছিদ্রটা কম থাকে তো সেটাকে থোড় দিয়ে ভেঙে ভেঙে একটু বড় করে যাতে ভিতরে ঢুকতে পারে ফিমেলটা, দেন ও পুরোটাকে সিল করে নেয় এবং 6 মাসের জন্য সেখানে চলে যায়। ফিমেল ওই সেটার ভেতর ঢুকে যায়? ইয়েস। আর যে মেল পার্টনারটা থাকে সে তার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসে প্রোভাইড করে তার এবং তার বাচ্চার জন্য। আর ভেতরেই বাচ্চা দেয়? ভেতরেই বাচ্চা দেয়, ভেতরে ডিম হ্যাচ হয়, দেন ভিতরেই বাচ্চা বড় হয়, বাবা এসে মাকে এবং বাচ্চাকে খাইয়ে যায়। আচ্ছা, 6 মাস এটাই চলে। যদি কোনো কারণবশত মেল মারা যায় দেন ভিতরে ফিমেলটাও মারা যাবে নাকে। এটা ওদের লয়ালিটি। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এরকম হয়েছে মানে Yes. তোমার জানা যে খেতে অনেক অনেক মানে বাইরে বেরিয়েছে পুরুষ অনেক, পাখিটা অনেক আর ফিরে আসেনি, তার জন্য মারা গেছে? নাগাল্যান্ডে মেরে দেয়। নাগাল্যান্ডের সাইডে প্রচুর হর্নবিল মারা হয় এই জন্যই। এটা দুঃখের, মানে গ্রেট হর্নবিল আর রুফাস নেকড হর্নবিল, গ্রে হর্নবিল সবার জন্যই অ্যাপ্লিকেবল, মানে সবার জন্যই সেমি প্রসেসের। তো অনেক ক্ষেত্রে হয়েছে যে সে এমনি ন্যাচারালি মারা গেছে, তো ভিতরে ফিমেলটা মারা গেছে। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এখন তারা ব্রিডিং করতে পারছে না, কারণ সেই পুরোনো গাছগুলোকে কেটে নেওয়া হয়েছে একটু লাভের জন্য। আচ্ছা, আর্টিফিশিয়ালি ফরেস্ট ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে তাদেরকে ব্রিড করানোর, না গাছগুলোর মধ্যে ক্যাভিটি তৈরি করে, বাট তারা করছে না। রিসেন্টলি লাটপাঞ্জের ইনসিডেন্ট হয় যে 4টে পেয়ার একসাথে দেখা গেছে ওখানে, 4টে পেয়ার মানে 8টে হর্নবিল দেখা গেছে। সো তাদের নেস্টিংটা এখন শুনতে পাচ্ছি যে হয়েছে। তো আশা করি যে হর্নবিলের সেই পপুলেশনটা আবার নিজের ট্র্যাকে যাতে ব্যাক করে, বিকজ তারা প্রায় বিলুপ্ত। রুফাস নেকড হর্নবিলের কথা বলছি আমি এটা। আচ্ছা, নতুন যে সমস্ত ফটোগ্রাফাররা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আসতে চাইছে তাদেরকে তুমি কি বার্তা দেবে? তাদেরকে আমি বলতে চাইবো একটাই জিনিস, যে ইনিশিয়াল স্টেজে সবাই একটা জিনিস ভুল করে, যে ক্যামেরা আর লেন্স নিয়ে লোকেশনে গিয়ে ঝাঁপিয়ে পড়া। সেটা করবে না। প্রথমে যার জন্য তুমি যাচ্ছ অ্যাটলিস্ট সেই স্পিসিসটার ব্যাপারে একটু স্টাডি করে নেওয়া খুব দরকার। তারা কীভাবে থাকে বা তাদের অ্যাকচুয়ালি ন্যাচারাল বিহেভিয়ারটা কী। যদি সেগুলো না জেনে আমি ফটোগ্রাফি করতে যাই, তাদের ফটো তুলতে বা ভিডিও করতে যাই, আমার কোনোদিনই সে ফটো ভিডিও ভালো হবে না, কারণ আমি জানি না যে তাদের অ্যাকশনটা কী হতে পারে। বা সেরকম হিংস্র প্রাণী হলে Yes. তো অ্যাটাকও করে দিতে পারে। যেমন আমি লেপার্ডের কথাটা বললাম, সো আই কন্টাক্ট হওয়ার পর যদি আমি নাচতে থাকি লেগেছে, তো ও আমাকে অ্যাটাক করবে। আমি শান্ত হয়ে বসে থাকবো, ও শান্ত হয়ে বসে থাকবে। তো সেটা জানার জন্য আমাকে লেপার্ডের বিহেভিয়ারটাকে একবার স্টাডি করতে হবে। আমি যে কোনো
পাখির ক্ষেত্রেও যে হ্যাঁ এটা তো অনেকের ইমোশন, আমাদের যারা নতুন তারা ভাবছে যে আমি একটা শুধু ছবি তুলছি। আমি এরকমও শুনেছি যে মানে অনেক দিন ধরে অপেক্ষার পরে 2 বছর 3 বছর অপেক্ষার পরে ছবি তুলতে গিয়ে ছবি তুলতে পারলো না শুধুমাত্র কারো ডিস্টার্বনেসের জন্য। অ্যাবসলিউটলি আমাদের সাথেই হয়েছে। রুফাস নিক হর্নবিলের ওই যে যেটা বললাম বহুদিন পর সাইডিং হয়েছে ওরকম খুব ক্লোজে। সো আমি ছিলাম এবং আমাদের সাথে ফেলো কিছু ফটোগ্রাফাররা আরও ছিল যারা এনথুজিয়াস্ট, তারা শুধু দেখার জন্য গেছে যে রুফাস নিক হর্নবিল এসে বসছে চোখের সামনে। আচ্ছা খুব ইমোশনাল মুভমেন্ট আমাদের জন্য, খুবই ইমোশনাল মুভমেন্ট। সেই মুভমেন্টটাকে নষ্ট করে একটা ট্যুরিস্ট। আচ্ছা উনি আর 5টা মিনিটের জন্য নিজের বাথরুম বা নিজের টয়লেটকে সামলাতে পারেনি। ওকে বারবার বলা হলো, তার আগে থেকে উনি ডিস্টার্ব করছেন। আচ্ছা। উনি দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছে, আওয়াজ করছেন, বাট এটা রুল না। ও কোয়াইটলি বসে থাকো, তোমাদের জায়গা না ওটা, ওটা ওদের, একমাত্র ওরাই আওয়াজ করবে। আমার বাড়িতে যদি অন্য কেউ এসে চিৎকার করতে থাকে আমার কি ভালো লাগবে? লাগবে না। তেমন ওদেরও, ওটা ওদের বাড়ি, ওখানে আমাদেরকে কোয়াইটলি বসে থাকতে হবে। বাট সেই জিনিসটা এখনকার ট্যুরিস্ট বা কোনো যারা এই প্রফেশনে নতুন বা যে কেউ হোক না কেন, যারা ওরা আশেপাশে চলে যায় ভুলবশত, তারা বুঝে না। তাদের জন্য আমরা প্রায় 7-8 দিন ধরে ফলো করছি ওটাকে। আর ওই দিনই এমন একটা হতো যে মেল উড়ে ফল খেয়ে আবার তার পার্চে ব্যাক করছিল। এটা আমাদের জন্য খুব স্পেশাল মুভমেন্ট, কারণ আমরা ওই মুভমেন্টটা ক্যাপচার করার জন্য ওখানে বহু দিন ধরে সারা দিন বসে থাকতাম। ও মেলটাকে ভয় খাইয়ে উড়িয়ে দেয়, তারপর মেল আর আসে না ওই ডালে। এটাতে আমরা ওই মুহূর্তে খুব রেগেও গেছিলাম, কিন্তু কি করব, পরে বুঝলাম যে ওই তো জানে না এই জিনিসটা। তাই জন্য স্টাডি তাই জন্য যাওয়াটা ইয়েস অ্যাবসলিউটলি, তাই জন্য প্রয়োজন। অ্যাটলিস্ট স্টাডি করে দেন যাও যে ওর বিহেভিয়ারটা কি, ও কিসে ডিস্টার্ব হয়, কিভাবে কিসে ও ভয় পায় না, এইটুকুটা বেসিক জ্ঞানটা নিয়ে তারপরে যাও। বেশ, আজকের এই পডকাস্টে আমরা অনেক কিছু জানতে পারলাম যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের লাইফ কিভাবে লিড করতে হয়, ফটোগ্রাফি কিভাবে করতে হয়, কি কোথায় গিয়ে কোন নেচারের সঙ্গে স্ট্রাগল করে একটা ফটো তুলতে হয়। অনেক নিয়ম কানুন আছে প্রকৃতির, যেগুলো জানতে হয়, না জানলে ছবি তো হয় না, এবং উপরন্তু নিজের ঝুঁকি পর্যন্ত হতে পারে, প্রাণের সংশয় হতে পারে। অনেক কিছু স্টাডি করে নেওয়ার পরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আসতে হয়। তো অসংখ্য ধন্যবাদ নীলাদ্রিকে আমাদের পডকাস্টে আসার জন্য। আজকের মতো এখানেই, টাটা।